This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। পাথর প্রতিমার ঝোলাহাট থানার রায়পুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আবারও আমাদের রাজ্যে সেই একই ঘটনা, কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি এই ভয়াবহ বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 3 শিশুও। এই যে 6 জনের মৃত্যুর খবর এই মুহূর্তে পাচ্ছি, তার মধ্যে 3 জন শিশু রয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজন। এক্সক্লুসিভ আমরা ছবিটা আপনাদের দেখাচ্ছি টিভি9 বাংলায়। স্থানীয় সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে আগুন লাগলো এবং তারপরে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দু, ঠিক কি পরিস্থিতি এবং কি কেন এরকম ভাবে আগুনটা লাগলো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে রাত 10টা নাগাদ পাথর প্রতিমার ঝোলাহাট থানার রায়পুরের তৃতীয় গেরি এলাকা, এই এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বাজি তৈরি হচ্ছিল, আতশবাজি তৈরি হচ্ছিল। কারণ ওই এলাকায় সম্প্রতি বাসন্তী, সেই আতশবাজি তৈরির সময় আতঙ্কের বাড়িতে বিস্ফোরণ ঘটে, কোনোভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। সেই আগুন যখন বাড়িতে ছড়িয়ে পড়ে, তারপরে বাড়িতে মজুদ ছিল একাধিক গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তবে পরিবারের এই মুহূর্তে আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রের খবর যে পরিবারের একসঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 3 জন শিশু রয়েছে। তবে এই বাড়ির মধ্যে এই যে বাজি তৈরি হচ্ছিল, এটা বেআইনি না কোনো রকম অনুমতি ছিল, সেটা কিন্তু খতিয়ে দেখছে ইতিমধ্যে পুলিশ বাহিনী পৌঁছেছে। আগুন কিন্তু দাম করে চলছে, মানে এলাকার বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে অনেক চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত দমকল পৌঁছায়নি। তবে দমদমা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে নামানো দিয়েছে বলে জানা গিয়েছে। তবে বাজি তৈরি করতে গিয়ে একাধিকবার রাজ্যের একাধিক জায়গাতে এই বিস্ফোরণ ঘটে। শুভেন্দু, তোমার কথা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলা যায়। শুভেন্দু, তুমি সঙ্গে থাকো, আমি দর্শকদেরকে ছবিটা দেখাতে চাইবো আরো একবার। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি পাথর প্রতিমার ঝোলাহাট থানার রায়পুরে, যেখানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখন অব্দি। আমাদের রাজ্যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেই 6 জন, যে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, ভাবুন একবার, তার মধ্যে 3 জন শিশু। আমি তন্ময়, আমাদের আরেক রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তন্ময়, এই পরিস্থিতি কেন তৈরি হলো, কি এখন অব্দি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সেখানে একটি পুজোর জন্য তাদের লোকাল একটি অনুষ্ঠান রয়েছে, সেই অন্নপূর্ণা পুজো। তার জন্য তারা বাড়িতে বাজি তৈরি করছিলেন। বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজোর জন্য একটি বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল এবং রাত্রি 9টা নাগাদ সেখানেই সেই বাজিতেই কোনোভাবে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ হয়। বিস্ফোরণ মানে বাড়ির ভেতরে যেহেতু, ফলে গোটা বাড়িটিতে আগুন লেগে যায় এবং তার ফলে যারা বাজি তৈরি করছিলেন তাদের মৃত্যু তো হয়েইছে, বাড়ির ভিতরে আরো অনেকেই আগুনে পুড়ে গিয়েছেন। এখনো পর্যন্ত যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে আশঙ্কা করা হচ্ছে যে 6 জনের মৃত্যু ঘটেছে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাড়ি থেকে কেউ বেরোতে পারেনি, অর্থাৎ এরকম একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে 3 জন, এমনটাই এখনো পর্যন্ত স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। ফলে একটি ভয়াবহ ঘটনা, এবং যে ভয়াবহ ঘটনা আমরা কিছুদিন আগেই নদিয়াতে আমরা দেখেছিলাম, কল্যাণীতে, সেখানেও এরকম একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে উড়ে গেছিল এবং সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। তুমি তন্ময় একটু প্লিজ আমাদের সঙ্গে থাকো, আরো তথ্য অবশ্যই তোমার থেকে জানবো, কিন্তু আমি তার আগে আমাদের আরেক রিপোর্টার শুভেন্দু আমাদের সঙ্গে যেহেতু রয়েছে এবং সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি, ওর থেকে আপডেট নেব। শুভেন্দু, একটু যে কারখানায় বিস্ফোরণটা হয়েছে, এই কারখানার সম্পর্কে যদি কিছু তথ্য থাকে আমাদের দর্শকদের জানাও প্লিজ। দেখো, একেবারে বাড়ির মধ্যেই কিন্তু এই বাড়ির বাসিন্দার বাড়ির মধ্যেই কিন্তু এই বাজি তৈরি করছিল বাসন্তী পুজো উপলক্ষে, এবং বাজির পরিমাণ কিন্তু যথেষ্টই বেশি ছিল। এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতেই এই বাজি তৈরি হচ্ছিল। তবে শিশুরা কিন্তু ঘুমাচ্ছিল, বাড়ির মহিলারা কিন্তু তারা কিন্তু শিশুদের সঙ্গেই তারা বাড়ির মধ্যেই ছিল। পরে পুরুষেরা তারা কিন্তু এই বাজি তৈরি করছিল বলে জানা গিয়েছে। এই বাজিতে কোনোভাবে আগুন লেগে গিয়ে আচমকাই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের পরেই কিন্তু একেবারে ঘটে এবং আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু এই আগুন ছড়িয়ে পড়েছে।
তবে এলাকায় একটা আতঙ্ক রয়েছে। এলাকার খুব স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক থাকা, মানে এই মুহূর্তে সেখানকার মানুষদের অবস্থাটা কি আমরা খানিকটা আন্দাজ করতে পারছি। তুমি প্লিজ সঙ্গে থাকো শুভেন্দু। কিন্তু কেন বলুন তো, কেন আমাদের রাজ্যে বারবার এরকম একটার পর একটা বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ হতে থাকে এবং একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে? আমি তন্ময়ের সঙ্গে কথা বলতে চাইবো। তন্ময়, তোমার নিশ্চয়ই মনে থাকবে সেই দিনটার কথা যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেমন স্থানীয় প্রশাসনকে অ্যালার্ট হতে হবে তেমনভাবেই অ্যালার্ট হতে হবে স্থানীয় বাসিন্দাদের। এই সমস্ত কারখানাগুলো যেগুলো রয়েছে একদম ঘিঞ্জি এলাকায়, বাড়ির মধ্যে কোনো মানে গ্রাউন্ড ফ্লোরে বাড়ি কারখানা, মানে বাড়ির মধ্যে বাজি তৈরি হয়ে যাচ্ছে দিনের পর দিন, অ্যালার্ট হতে হবে। তাহলে কি প্রশাসন অ্যালার্ট নয়? দেখো, সেটাই দাঁড়াচ্ছে। কারণ তুমি জানো যে ভূপতিনগরে বিস্ফোরণ এবং তারপর নীলগঞ্জে যে বিস্ফোরণ হয়েছিল, যে ভয়ঙ্কর ঘটনা বারাসাতের ওখানে ঘটেছিল, সেই ঘটনার পর আমরা দেখেছিলাম যে দেহাংশ উড়ে গিয়ে বহু দূরে পাড়ার অন্য বাড়ির উঠোনে পড়েছিল। সেই ছবি আমরা TV9 বাংলা এক্সক্লুসিভ দেখেছিলাম দর্শককে। ফলে এরকম একটি ভয়াবহ ঘটনা এবং পরপর যখন এই ঘটনাগুলো ঘটছিল, সেটা ভূপতিনগরে বিস্ফোরণ হোক যেখানে 3 জন মারা গেছিলেন, সেটা কল্যাণীতে বিস্ফোরণ হোক কয়েকদিন আগেই, এর আগে যে পরপর ধারাবাহিক বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর কিন্তু মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করে দিয়েছিলেন নবান্নে, সেই কমিটি এক গুচ্ছ বলা চলে যে তারা সূচি দিয়েছিলেন কিভাবে কি করতে হবে না করতে হবে। তার জন্য বিভিন্ন জায়গায় ক্লাস্টার তৈরি করার কথা হয়েছিল। সেই ক্লাস্টারে জমি নেওয়া হয়েছিল, কিন্তু বারুইপুর থেকে কিছুটা এগিয়ে গিয়েই রাস্তার ধারে জমি নেওয়া হয়েছিল, কিন্তু সেই কাজ আর এগোয়নি। ফলে 3টে বিষয়, সেটা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি, তারা খবর দেবেন পাড়ায় বা গ্রামে বা তার অঞ্চলে বা তার ওয়ার্ডে কোনো রকম কোথাও কোনো বাজি তৈরি হলে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে খবর দেবেন। জেলাতে ডিএমদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তারা মনিটরিং করবেন গোটা জেলাতে কোথায় কি হচ্ছে। ফলে যে যে নির্দেশগুলো সরকারি তরফে দেওয়া হয়েছিল, প্রশাসন দিয়েছিল, সেগুলো যে কিছুই মানা হচ্ছে না বা শুধুমাত্র নামেই রয়ে গিয়েছে বা কাগজে কলমে রয়ে গেছে, সেটা পরপরই বিস্ফোরণের ঘটনা এবং মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। 7ই ফেব্রুয়ারি অর্থাৎ 1-1.5 মাস আগে কল্যাণীতে যে বিস্ফোরণ ছিল সেখানে 4 জন মারা গেছিল, সেখানেও কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে তন্ময়, মৃত্যুর খবর আমরা জানছি, সেই খবর সামনে আসছে, তারপর কিছু মাস পর গিয়ে আবার একই ঘটনা ঘটছে। মানে কেন আমাদের রাজ্যে ছবিটা বারবার আমাদেরকে দেখতে হচ্ছে? প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাবে? নজর থাকবে। ধন্যবাদ তোমাদের দুজনকে। আর এই মুহূর্তে আরো একটা খবর আসছে। চকবাঁশবেড়িয়ায় এক যুবককে ছুরি মেরে খুন, নিহতের নাম আকরাম হোসেন ওরফে বিট্টু। ঝগড়ার মধ্যেই জামাইবাবুকে ছুরির কোপ 2 শ্যালকের। অভিযোগ, ছুরি নিয়ে এসে 2 শ্যালক রোহিত ও গুড্ডু মণ্ডল ছুরি মারে বিট্টুকে। কিন্তু কেন ছুরি মারলো, মানে কি কারণ? আমি আমাদের রিপোর্টার আশিক ইনসানের কাছ থেকে জানার চেষ্টা করবো। আশিক, কি হয়েছিল ঠিক? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে চকবাঁশবেড়িয়া মগরা থানার চুরি মহল্লার এই ঘটনা এবং নিহতের নাম আকরাম হোসেন। যেমনটা আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পারছি যে নেশা করা নিয়ে শ্যালকদের সঙ্গে জামাইবাবুর ঝগড়া বাঁধে। আজকে সন্ধ্যাবেলা ঈদ উপলক্ষে 2 শ্যালক আকরামের বাড়িতে আসে এবং সেখানেই নেশা করা নিয়ে এই 3 জনের মধ্যে বচসা হয় এবং তারপরেই ওই 2 শ্যালক নিজের বাড়ি ফিরে যায় এবং বাড়ি থেকে একটি ছুরি নিয়ে এসে ফের তার জামাইবাবুর উপরে আক্রমণ করে এবং সেখানেই তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় এবং তারপরে স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার হলে পথেই তার মৃত্যু হয় এবং ইতিমধ্যেই মগরা থানার পুলিশ ওই 2 শ্যালককে আটক করেছে। তুমি নজর রাখো। ধন্যবাদ। চারু মার্কেটে খুনের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আর এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমাদের রিপোর্টার সুশোভন রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, কোথা থেকে গ্রেফতার করা হলো এবং খুনের কারণটা কি অভিযুক্ত জানিয়েছে? বারুইপুরের মল্লিকপুর থেকে সাদ্দাম আলম বলে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খুনের কারণ সেটা হলো একটি অ্যাপ ছিল, ডেটিং অ্যাপ। সেই ডেটিং অ্যাপে মূলত তাদের যে কথাবার্তা বা একেবারে তাদের সেই নিয়ে সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেখান থেকে মূলত টাকার সমস্যা তৈরি হয় এবং সেইখানেই কিন্তু অবিনাশ সাদ্দামকে ডাকে এবং তারপর যখন সে বাড়ির কাছাকাছি আসে তাকে বলে ফ্ল্যাটের মধ্যে যেতে, অর্থাৎ সে যেখানে থাকে সামনাসামনি কথা হবে এবং তার মধ্যেই কিন্তু টাকা যে পেমেন্টে গন্ডগোল হয় এবং সেখানেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে সাদ্দাম অবিনাশকে খুন করে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে তার বয়ানে জানিয়েছে। যদিও সেই বয়ান তদন্তকারী আধিকারিক খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই এই সাদ্দাম সে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাটারিং এর কাজ করতো। এর আগে 5 নামি রেস্তোরাঁয় কাজ করেছে।
স্বাভাবিকভাবেই কিন্তু যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীকালে পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করে আরো যে কোনো আরো নেপথ্যের রহস্য দিবে তা জানার চেষ্টা করবে। নজর রাখো সুমন, ধন্যবাদ। ঈদ উপলক্ষে মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়রের বাড়িতে প্রায় আধ ঘন্টা ছিলেন অভিষেক, আর সুব্রত বক্সিও সেখানে ছিলেন। আমি কথা বলতে চাইবো এই বিষয়ে, আমাদের রিপোর্টার সৌরভ গুহ রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, এটা কি খানিকটা নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটানোর চেষ্টা? নিঃসন্দেহে দেখো, পার্টির সর্বভারতীয় নেতা, পার্টির আরেক গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে ঈদ উৎসবে বা অন্যান্য উৎসবে যাবেন, আলাদা করে তো এর মধ্যে কোনো নিউজ পয়েন্ট থাকতে পারে না। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের বাড়িতে ঈদ উৎসবে যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ আমাদের মনে রাখতে হবে যে 2023 সালে শেষবারের জন্য তাকে দেখা গিয়েছিল চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে এই ঈদ উৎসবে। মাঝখানে 24 সাল 25 সাল গিয়েছে। সামগ্রিকভাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এর মধ্যে আমরা দেখেছি যে মাঝে মাঝে কখনো পুরসভার পারফরমেন্স বা পার্কিং নিয়ে অসঙ্গতিতে এই ইস্যুকে সামনে রেখে সরব হয়েছেন অভিষেক। আমরা দেখেছি মেয়রের একান্ত সচিবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করাকে কেন্দ্র করে চাপানুতর হয়েছে। এইসবের মাঝখানে, এবং তুমি যে কথাটা বললে দলের প্রবীণ নবীন দ্বন্দ্ব, এই সমস্ত কিছুর আবহে আজকে ঈদ উৎসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিরহাদ হাকিমের বাড়িতে যাওয়া, আধ ঘন্টা থাকা, সবার সঙ্গে মিশে অনেকক্ষণ সময় কাটানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সৌরভ। পুলিশের টাকা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হেনস্থার শিকার ব্যবসায়ী। অশোকনগর থানার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের, জোর করে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। যদি ওই ব্যবসায়ীর প্রতিবেশীরা বলছেন যে এলাকায় অশান্তি পাকাতেন তিনি। পুলিশ সূত্রে দাবি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও প্রকাশ্যে ঘুষ নিচ্ছে পুলিশ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ। মিঠুন সাহা নামে ওই ব্যবসায়ী তার দোকানের সামনে গাড়ি থামিয়ে পুলিশের টাকা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যবসায়ী ও তার পরিবারকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, ব্যবসায়ীকে জোর করে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী থানায় বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতে গেলেও অসহযোগিতা করা হয়। শুধু তাই নয়, মধ্যরাত পর্যন্ত ব্যবসায়ীর মা, স্ত্রী, সন্তানকে ঘরের বাইরে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। দিনে দুপুরে ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে। সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। ওকে মেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এখন রাত্রি 11:06 বাজে। আমি বাড়ির বাইরে, ঘরের চাবি বড়বাবু দিচ্ছে না, ঘরের চাবি শুদ্ধ আটকে রেখেছে। আমি বারবার বললাম আমার মার একটা নার্ভের ওষুধ চলে, ওই ওষুধটা যদি না খায় মার একটা যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মার কোনো কথা শুনলো না। বাচ্চাগুলো, দুটো বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। মিঠুন সাহার প্রতিবেশীরা অবশ্য বলছেন তিনি এলাকায় অশান্তি পাকাতেন, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করতেন। মিঠুনের বিরুদ্ধে প্রশাসনের কাছে আগে মাস পিটিশনও তারা দিয়েছেন। মিঠুন সাহাকে নিয়ে আমরা এখন বর্তমানে খুবই এর মধ্যে পড়েছি, ভীতিগ্রস্ত হয়ে গেছি ওর প্রতি। কারণ সাম্প্রতিককালে ওর কার্যকলাপ, বিগত 1 বছর ধরে যে ধরনের কার্যকলাপ করে আসছে প্রতিবেশীর উপরে এবং পাড়ার উপরে, এবং বিশেষ করে পাড়ার মহিলাদেরকে নিয়ে ফেসবুকে যেভাবে নোংরা ভাষা ও ইউজ করেছে, সেটা নিয়ে আমরা যথেষ্ট বিব্রত হয়েছি। কারণ আমরা সবাই ঘর সংসার করি। এবছরও আমরা জানুয়ারি মাসে থানাতে জমা দিয়েছি মাছ পিটিশন। পুলিশ সূত্রে দাবি, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মিঠুন সাহাকে গ্রেফতার করা হয়েছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 এবার আসছে নতুন রূপে। পুরস্কারও এবার দ্বিগুণ। 5 লাখ টাকার পরিবর্তে বিজয়ী এবার পাবেন 10 লক্ষ টাকা। আর এই সিজনেও অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালনা করছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 সোম থেকে রবি রোজ সন্ধ্যে 6টায় সান বাংলায়। গেমসগুলো অনেক অন্যরকম হয়েছে, আরও মজার হয়েছে, আরও বেশি টাকা পাবার মতো করে গেমগুলো সাজানো হয়েছে। উইনিং অ্যামাউন্ট বেড়ে ডাবল হয়ে গেছে। সিজন 1-এ উইনিং অ্যামাউন্ট ছিল 5 লাখ টাকা, গ্র্যান্ড ফিনালেতে। সিজন 2-এর উইনিং অ্যামাউন্ট 10 লাখ টাকা হয়ে গেছে। লাস্ট যে রাউন্ডটা হয় আমাদের পর্বের, যেটা ডিসাইসিভ রাউন্ড, যেটাতে আসলে কি 1 লাখ টাকা পাবে সেটা ঠিক হয়।